নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত। একটা জঙ্গল, একজন মানুষ, একটা সাপ আর একটা দুর্ঘটনা। বহু যুগ ধরে প্রকৃতি আর মানুষের মধ্যে এই যুদ্ধ মৃত্যুর ছায়ায় লড়া হচ্ছে। প্রকৃতি বারবার ক্রমাগত মানুষকে সতর্ক করে এসেছে আর বলেছে সীমা পার হয়ে যাচ্ছে। পৃথিবীর উপর সকল জীবের অধিকার আছে, কিন্তু কিছু বিষাক্ত মানুষ এই প্রকৃতির আড়ালে নিজের নোংরা পরিকল্পনাকে রূপ দেয়। আজকের এই কেস কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা ষড়যন্ত্র ছিল। একটা খুন ছিল আর তাতে একটা সাপকে অস্ত্র বানানো হয়েছিল। মার্চ 2010, নাগপুর, মহারাষ্ট্র। নমস্কার দিদি। আরে সুরেশ, এসো এসো এসো, ভেতরে এসো। দিদি, এটা সাহেব পাঠালেন। সাহেব নিজে আসতে পারলেন না? কি আর এসে যায় মা, বাবার না আসাটা তো কোনো নতুন ব্যাপার না, তাই না? নমস্কার। ভালো আছেন তো সঞ্জয় দাদা? সাহেব মামুহর গ্রামে গিয়েছেন কিছু জমি জমার ব্যাপারে। আমি বুঝি সুরেশ, তুমি টাকা নিয়ে এসেছো, এটা অনেক বড় ব্যাপার। আমি চলি। হ্যাঁ। সঞ্জয়, হ্যাঁ। এই টাকাটা ব্যাংকে ডিপোজিট করে দাও। আরে ভিতরের এই রাগ, এই বিষ ছেড়ে ফেলে দে বাবা। যা হবার তা হয়ে গেছে। খারাপ স্মৃতি জীবনকে নষ্ট করে দেয় বাবা। জ্ঞান দেওয়া হয়ে গেছে? এই নে। মা, কিছু বই কেনার ছিল। সঞ্জয়কে এক্ষুনি টাকা দিয়েছি, ওর কাছ থেকে নিয়ে নে। কি দাদা, সকাল সকাল মুড অফ? এই গুপি, কত চাই বল? এই 2-4 লাখ। না না, এখন 500ই যথেষ্ট। নিয়ে যা, ভিক্ষার টাকা এটা। সাহেব পাঠিয়েছেন। সাহেবের আমাদের জন্য খুব চিন্তা থাকে, মাঝে মধ্যে যখন ওনার দয়া হয় তখন পাঠিয়ে দেন। আরে ছাড়ো না দাদা, কি একই কথা নিয়ে তোমার রেকর্ড বেজেই চলে। আমার না পুরো কনফিডেন্স আছে যে একদিন না একদিন এই টাকাটা খুচরো হবে, আর একদিন আমরা এত বড় হয়ে যাব যে ভাবতেই পারবে না। আর ততদিন ভিক্ষার টাকায় বেঁচে থাকতে হবে, তাই না? কি দাদা, তুমি এত ঘেন্না পুষে রাখো কেন? কারণ আমার অধিকার, তোর অধিকার আর মায়ের অধিকার, আমাদের তিনজনের অধিকার একটা সাপ খেয়ে নিল। আর যতক্ষণ না আমি আমার অধিকার পেয়ে যাচ্ছি ততক্ষণ আমি ঘৃণা পুষে রাখবো বস। ভালো করে পুষে রাখবো। আসছি আমি। কাউরের গণেশ মন্দির দেখার জন্য বহু বছর ধরে ইচ্ছে ছিল। ভগবান তো আকাশেই থাকেন, কিন্তু তোমার চোখ তো জমির থেকে সরেই না। প্রপার্টি প্রপার্টি প্রপার্টি, ব্যাস তোমায় শুধু প্রপার্টির ভূতই চেপে থাকে। এই ভূতটাই আমাদের রুটি খাওয়ায়। কাজ আছে তো আমি আছি। যদি কাজের দিকে মন না দিই তো এইভাবে হাত থেকে পিছলে যাবে। আর বয়সটা তো বেরিয়ে যাচ্ছে গোখলে বাবু। টাইম টু টাইম সম্পর্কগুলোকে সময় দিতে হবে না? ব্যাস, বাকি সব প্রপার্টির আমি বন্দোবস্ত করেই ফেলেছি। 2-4টে প্রপার্টির ব্যাপার আছে, সেগুলোকে একটু সেটেল করে নি। বাকি সমস্ত সময় তোমার। এক যুগ ধরে এটাই বলে আসছো তুমি। এই বয়স্ক দম্পতি নিজেদের জীবনের শেষ সময়টা একসাথে কাটাতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্য কিছু ছিল।
সেদিন সন্ধেবেলা জগদীশ আর নমিতা ড্রাইভার ওনাদের হসপিটালে নিয়ে আসেন। দুজনই জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে ছিলেন। সাহেব কিচ্ছু হবে না সাহেব। ডক্টর, ডক্টর! আই এম সরি, আমি কাউকে বাঁচাতে পারলাম না। ওনারা দুজনেই মারা গেছেন। আসলে তুমি যখন ওনাদের এখানে এনেছিলে তখন ওনারা দুজনেই মারা গিয়েছিলেন। সিস্টার, পুলিশকে ফোন করো, এটা পুলিশ কেস। অলরাইট স্যার। আসলে তুমি যখন ওনাদের এখানে এনেছিলে তখন ওনারা দুজনেই মারা গিয়েছিলেন। সিস্টার, পুলিশকে ফোন করো, এটা পুলিশ কেস। অলরাইট স্যার। হাসপাতালে পৌঁছানোর আগেই ওনারা দুজন মারা গিয়েছিলেন। একটু আগে আসলে হয়তো আমরা ওনাদের বাঁচাতে পারতাম। কিভাবে মারা গেলেন? সাপের বিষ বিদ্যুতের থেকেও দ্রুত চলে। এই দেখুন, সেই বিষ আর সেই সাপ। আর এই দুজনকে ওদের ড্রাইভার এখানে নিয়ে আসে। এই দুটো লাশকে, হ্যাঁ, ড্রাইভার নিয়ে এসেছিল। কে প্যাটেল? একটাই সাপ তোমার মালিক আর মালকিনকে একই টাইমে কামড়ালো? আমি সাহেব আর মেম সাহেবকে মাহুরে নিয়ে যাচ্ছিলাম। ওখানে একটা মন্দিরে প্রণাম করতে চেয়েছিলেন সাহেব। হঠাৎ করে রাস্তার মাঝে গাড়ি থামাতে বললেন। জগদীশ স্যারের টয়লেট করাচ্ছিল। কি সুন্দর আর শান্ত আবহাওয়া এখানকার। পুরো ছোটবেলায় এইসব খেতেই কেটেছে আমার। এই ক্ষেত তোমায় আবার ফিরে ডাকছে গোখলে বাবু। বলছে যে তোমার নমিতার সাথে এখানেই থেকে যাও সব সময়ের জন্য। নমিতা, কি হয়েছে? নমিতা, নমিতা! স্যার! তারপর আমি সাহেব আর মেম সাহেবকে গাড়িতে করে ফুল স্পিডে নাগপুরে নিয়ে আসি। হাসপাতালে ইন্সপেক্টর, আমি 100% শিওর এটা স্নেক বাইটই। এছাড়া আর কিচ্ছু নয়। না কোনো আঁচড় বা না কোনো আঘাত, কিচ্ছু নেই। মানে এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আনন্যাচারাল অ্যাক্সিডেন্ট কেস। একটাই সাপ দুজন মানুষকে একজনের পর আরেকজনকে কামড়ে দেয়। এমনটাই হয়েছে। ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টটা আপনি আমাদের পাঠিয়ে দিন আর এই দুটো লাশকে ওদের ফ্যামিলির হাতে তুলে দিন। হে ভগবান, হে ভগবান! কাল সকালে শ্রাদ্ধ শান্তি। সঞ্জয় দাদা, তোমায় আগুন দিতে হবে। আগুন তো অনেক আগে লেগেছিল পাটিল, আবার কিসের আগুন? আর আমায় এই কথাটা বলার সাহস হলো কি করে তোমার? এই বাড়ি থেকে কেউ মরার মুখ দেখতে যাবে না, দূর হয়ে যাও এখান থেকে। আগুন?
এখন তুমি কাঁদছো কেন? 15 বছর ধরে তুমি কষ্ট পেয়ে যখন কাঁদতে তখন তোমার চোখের জল কেউ দেখতে এসেছিল? কান্নার আওয়াজ কেউ শুনতে পেয়েছিল? উনি আমার স্বামী ছিলেন, তোর বাবা। এরকম বাবা থাকার থেকে অবৈধ হয়ে জন্মানো অনেক ভালো ছিল। সঞ্জয়, তা নয় তো কি, যে তোমায় আমায় আর আমার ছোট ভাইকে পচে মরার জন্য ছেড়ে চলে গিয়ে অন্য মহিলার সাথে বিয়ে করে থাকতে পারে, সে আমার বাবা হতে পারে না। তোমার রাগ হওয়াটা ঠিক বাবা, কিন্তু নিজেকে অবৈধ বলো না। আমার সিঁদুরকে সম্মান করো, নিজের বাবাকে বিদায় জানিয়ে এসো। আমার মন রাখো বাবা, যাও বাবা যাও। আমি অ্যাডভোকেট মাহাত্রে। মিস্টার জগদীশ গোখলে আমার ক্লায়েন্ট ছিলেন। আসুন না, ভেতরে আসুন। আসলে আমি ওনার বড় ছেলে সঞ্জয় গোখলের সঙ্গে কথা বলছি। আমি অ্যাডভোকেট মাহাত্রে। মিস্টার জগদীশ গোখলে আমার ক্লায়েন্ট ছিলেন। আসুন না, ভেতরে আসুন। আসলে আমি ওনার বড় ছেলে সঞ্জয় গোখলের সঙ্গে কথা বলতে চাই। মিস্টার গোখলে ওনার সব সম্পত্তি ওই বিল্ডারকে বেচে দিয়েছিলেন। ব্যাস প্রপার্টির একটা দুটো জিনিস রয়ে গেছে। সেটা কি জল দিয়ে ধুয়ে খাবো? এখানে কেন এসেছেন সেটা বলুন। আমাদের নামে একটা কাঠও রেখে যায়নি হয়তো। কারেক্ট। ওনার দলিলের হিসেবে আপনাদের নামে কিছুই নেই। আসলে উনি ওনার ওই প্রপার্টি নমিতা গোখলের নামে করে দিয়েছিলেন, কিন্তু এখন তিনিও নেই আর ওনার কোনো দলিলও নেই। তো এই রামায়ণটা আপনি আমাদের কেন শোনাচ্ছেন? কারণ এখন আইনতভাবে এই সম্পত্তিটা আপনাদের তিনজনের। আইনত অধিকার আছে আপনাদের, আপনি বংশগতভাবে পেয়েছেন। আবার ভিক্ষে দিয়ে গেল। মরতে মরতে টুকরো ছুড়ে দিয়ে গেল। দেখুন মিস্টার সঞ্জয়, আমি শুধু আইন বুঝি, আবেগ নয়। আপনি আপনার বাবাকে ঘেন্না করলেও আমার কিচ্ছু এসে যায় না। আমার কাজ হলো এই প্রপার্টি আপনার নামে করে দেওয়া। একটা কাজ করুন, কাল আপনি আমার অফিসে আসুন, কিছু কাগজপত্রে সই করে দিলে ওই প্রপার্টিটা আপনার নামে হয়ে যাবে। অবশ্যই আসবেন, কিন্তু আমায় ফাইলটা বন্ধ করতে হবে। ভাগ্যের কি অদ্ভুত খেলা, তাই না? বেঁচে থাকতে আমাদের সবাইকে মেরে ফেললো, আর মারা যাওয়ার পরে আমাদের সবকিছু দিয়ে যেতে হলো। খুব কষ্ট পাচ্ছে হয়তো ওর আত্মা, আর তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে ওই মহিলার আত্মাটা। ভালো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল যে একটা সাপের কামড়ে জগদীশ গোখলে আর নমিতা গোখলের মৃত্যু হয়েছিল। দুজনই প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করছিলেন। হঠাৎই ঝোপের থেকে অজানা বিষাক্ত, মহাবিষাক্ত সাপ বেরিয়ে আসে আর দুজনকে একে একে কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভগবানের দর্শন করতে আসা এই দম্পতি সোজা মৃত্যুর কাছে পৌঁছে যায়। দেখতে গেলে এটা একটা অসাধারণ অ্যাক্সিডেন্ট, কিন্তু পুলিশের নজরও তো অসাধারণ হয়। সে যতই হালকা হোক না কেন, অপরাধের ছায়া তাদের দৃষ্টি এড়ায় না। সাহেব, দুটো জোড়ালো প্রপার্টিজ। গোখলে দুটোকেই নাগপুরের বিল্ডারদের বিক্রি করে। প্রথমটা অভিষেক বিল্ডার আর পরেরটা বামন বিল্ডার। তার মানে তো জগদীশ গোখলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা একেবারে ছাপিয়ে পড়ছে। অনেক পরিমাণে স্যার। আর নিজের অবর্তমানে একটা বাংলো রেখে গেছেন উনি। আগারকার এই জগদীশ গোখলে আর নমিতা গোখলে, এদের কজন সন্তান? একজনও না, কিন্তু প্রথম স্ত্রীর দুজন বাচ্চা আছে, সঞ্জয় আর অভয়। কিন্তু প্রপার্টি সব নমিতা গোখলের নামে ছিল। এখন নমিতা গোখলের মৃত্যুর পর বাই ডিফল্ট এই প্রপার্টি সঞ্জয়, অভয় আর ওদের মায়ের নামে যাবে স্যার। আর সাপের তো কোনো প্রপার্টি থেকে কিছু পাওয়ার ছিল না। হ্যাঁ সাহেব, আর একটা অদ্ভুত ব্যাপার আছে। কি? আমি গোখলের উকিলের সাথে কথা বলি। ও আমায় জানায় 6 মাস আগে গোখলের প্রথম স্ত্রীর যে বড় ছেলে ছিল সঞ্জয়, ও গ্রেফতার হয়েছিল। কি চার্জে?
ও গোখলের একটা প্রপার্টি না বলে বিক্রি করে দেয় 2 কোটিতে। আর তাই বাবা ছেলের বিরুদ্ধে কেস করে দিয়েছিল। হ্যাঁ সাহেব। আগারকার ব্যাপারটা একটু গন্ডগোলে। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা হয়নি, করানো হয়েছিল। স্যার একটা কথা বুঝতে পারছি না, একটা সাপ একই সময়ে দুজনকে কামড়ায় কিভাবে? সেটাই তো আমাদের জানতে হবে আগারকার। হ্যাঁ, আমি বাবার একটা প্রপার্টি বিক্রি করেছিলাম আর বাবা পুলিশ পাঠিয়ে আমাকে গ্রেপ্তারও করান। আমি 2 কোটি টাকা বাবাকে ফেরত দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি করেছিলাম। কেন এরকম করেছিলেন? কারণ আমি ভিক্ষা নিতে রাজি ছিলাম না। কোর্ট যতটা মেনটেন্যান্সের জন্য বলেছিল তার থেকে 1 টাকাও বেশি দিত না বাবা। ভিক্ষা পছন্দ ছিল না, কিন্তু ওনার টাকার খিদে ছিল। ওটা আমার অধিকার ছিল। মা, আমাদের 2 ভাইয়ের, আমাদের 3 জনের। আর সেই জন্য আপনি অন্যায়ভাবে নিজের বাবার সিগনেচারের নকল করলেন। হ্যাঁ, করেছি। কেসটা এখন কোর্টে চলছে। যেই দিন আপনার বাবা আর নমিতা গোখলেকে সাপে কামড়ায়, সেই দিন আপনি কোথায় ছিলেন? আমি নাগপুরে ছিলাম। আর দেখুন ইন্সপেক্টর, আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে বলবো আমাদের দুজনের সময় নষ্ট হচ্ছে। না আমি কোনো সাপ আর না সাপুড়ে। কিন্তু আপনার মধ্যে বিষ তো একেবারে ভরে আছে। তাহলে তো আমার মরা উচিত ছিল, তাই না? আমি চুপচাপ বিষ পান করেছি আর বেঁচে থেকেছি। বাবা আর ওই মহিলা তাদের কর্মের ফল পেয়ে গেছে। স্যার এখানে তো কিছুই পাওয়া গেল না। একটা কথা বলো আগারকার, সাপ প্রথমে মহিলাটিকে তারপর লোকটিকে কামড়ায়, সেটা কেন? মানে গোখলে চিৎকার করেছিল নিশ্চয়ই, সাপ ভয় পায় না? আর ড্রাইভারও ছিল ওখানে। কালা ছিল নাকি? দুজনেই হয়তো চিৎকার করেছিল, পাশেই তো দাঁড়িয়েছিল, তাও কিছু করতে পারলো না। সাহেব, ড্রাইভার আসতেই সাপ পালিয়ে গেল। সাপ দুজনকে কামড়ালো, ড্রাইভারকে কামড়ালো না। হয়তো সাপকে 2 জন মানুষকে মারারই কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। সাপ সেটাই করেছে যেটা সাপুড়ে চেয়েছিল। সাহেব, সাপের মনের ভেতরটা দেখা অত সহজ না। ও কখন কাকে কামড়ে দেবে সেটা একমাত্র ও নিজেই জানে। আর তাও একটা জঙ্গলি সাপ, সাপুড়ে ছাড়া সাপ। সাপ প্রথমে মহিলার হাত কামড়ায়, আর তারপর লোকটার পায়ে কামড়ায়, আর তারপর ড্রাইভার আসতেই ওখান থেকে পালিয়ে যায়। সাহেব, পুরো পৃথিবী সাপকে ভয় পায়, আর সাপও পৃথিবীকে ভয় পায়। এও হয়তো ভয় পেয়েছিল, কিন্তু এই সাপটাকে তো এত ভীতু মনে হচ্ছে না। হয়তো জঙ্গলি সাপ, সেই জন্য। তোমার কি মনে হয়? সাহেব, ছোট মুখে বড় কথা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই সাপেদের সাথে বড় হয়েছি। আমি একটা কথা অবশ্যই বলবো, সাপ কোনো কারণ ছাড়া কাউকে এমনি এমনি কামড়ায় না। জানবেন, সাপেদের মধ্যেও মনুষ্যত্ব থাকে, কিন্তু মানুষ বেশি বিষাক্ত হতে পারে। আগারকার, জঙ্গলে ওই সাপটা আর নেই। আমাদের কংক্রিটের জঙ্গলে ওকে খুঁজে বার করতে হবে। স্যার, আমি ড্রাইভার পাটিলের পেছনে কনস্টেবল লাগিয়ে দিয়েছি। ওই লোকটার চোখ মিথ্যে কথা বলছে স্যার। আমরা ফনা তুললেই দেখবে তখন ও মুখ খুলবে। কিছু নেবি? কিছু তো নে। এই নে। তুই ঠিকই এগোচ্ছিস, এইভাবে এগিয়ে যা। হ্যাঁ দাদা। যখনই তুমি মুখ খুলেছিলে না, আমরা দুর্গন্ধ পেয়ে গেছিলাম। মিথ্যের দুর্গন্ধ। 3 বছর তুমি জগদীশের ড্রাইভারি করেছো, তাহলে হঠাৎ করে এরকম ইউটার্ন নিলে কেন? আমি সত্যি সত্যি বলছি স্যার। সাহেব আর মেম সাহেবকে
সাপে কামড়েছে। তা আমরা কখন বললাম যে সাপে কামড়ায়নি? কিন্তু সাপটা ওখানে নিজের থেকে আসেনি, ওটাকে আনা হয়েছিল। কেন? এই জগলেকর কি করছে এখানে? এই চুপচাপ ওই গাড়িটাকে পিছু কর। এই জগলেকর, এগুলো কি মজা হচ্ছে? ডেঞ্জারাস মজা, যেটা বলছি সেটা কর, নইলে মরবি। এই সামনে থেকে গাড়ি চালা। যা বলছি কর। আরে কি করছো ভাই? জগলেকর বাবু এগুলো কি করছেন? এই চুপ চুপ, সামনে থেকে গাড়ি চালা। এই বেরো, আয় আয় চল বেরো। জগলেকর, কি চাই তোমার? আমি তো আমার প্রপার্টি সবসময় তোমার থ্রু দিয়ে বিক্রি করে আসছি, এখন কি ভুল করেছি? নমিতা, 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 এই বিষটা 6 জন লোকের জন্য যথেষ্ট। বুড়ো বুড়ির গল্প এবার শেষ। তোকে কি বলতে হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঝোপের মধ্যে দিয়ে সাপ এসে সাহেব আর মেম সাহেবকে কামড়ে দিয়েছে। এই একটা কথাতেই আটকে থাকবি, তাহলে তোর উপর কেউ সন্দেহ করবে না, আর আমাদের কোনো চান্সই নেই। আর যদি তুই মুখ খুলেছিস তাহলে সাপও মুখ খুলবে। তোর বউ, তোর বাচ্চা এরকম ভাবেই ছটফট করে মরে পড়ে থাকবে, বুঝলে? হ্যাঁ সাহেব। স্যার, ওরা বলেছিল যে কেউ সন্দেহ করবে না, খুব সাংঘাতিক লোক ওরা। আমি সত্যি বলে দিলে হুমকিটা সত্যি হয়ে যেত। আমার বউ আছে, ছোট ছোট বাচ্চাও আছে। আসল বিষ তো এটাই পাটিল। যদি তুমি তোমার ছোট বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে থাকো, তাহলে এই বিষটার প্রয়োজন হলো কেন? স্যার, বাচ্চাদের দিব্যি, আমি জানতাম না যে ওরা আমায় টাকা দেবে। জগদীশবাবু আমাকে ভালো মাইনে দিতেন, আমি খুব খুশি ছিলাম স্যার। উনি আমার বাবার মতো ছিলেন। একজন ভালো সন্তানের মতো আমাদের সাহায্য করো আর বলো ওরা কারা ছিল। জগলেকর, যাদব, শেখ আর ওই শাহপালা লোকটা। ওই শাহপালা লোকটাকে তো আমি চিনি না, কিন্তু হ্যাঁ, জগলেকর, যাদব আর শেখ সাহেব, এদের সবাইকে আমি ভালো করে চিনতাম। ওদের প্রায় বাড়িতে আসা যাওয়া লেগে থাকতো, কিছু প্রপার্টির লেনদেনের ব্যাপার ছিল। নাগপুরে যত স্টেট এজেন্ট, ব্রোকার আর দালাল আছে তাদের ভালো করে অনুসন্ধান করো। হ্যাঁ সাহেব। জগলেকর, যাদব আর শেখ, এই তিনজনের খোলস ছাড়ানোর সময় এসে গেছে। এবার এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই সাপটা সাপ নয়, বরং বিষ ভরা কোনো বন্দুকের গুলি ছিল, যেটাকে এই তিনজনের কথায় চতুর্থ কেউ চালিয়েছিল। এই 3 খুনি পর্যন্ত পৌঁছানো খুব একটা কঠিন ছিল না। 24 ঘন্টার মধ্যে এই 3 জন খুনিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। চতুর্থটা কে ছিল? জয়দেব। এই জয়দেবকে? ও ইয়াবতমালের বাসিন্দা স্যার, সাপেদের ট্রেনিং করায়। দেখো, সাপকে ধরে তাকে পোষ মানানো আলাদা ব্যাপার, কিন্তু বিষাক্ত সাপ দিয়ে কাউকে খুন করানোটা রিস্কি। রিস্কটা কার? সবাইকার, আর সব থেকে বেশি আমার।
25,000-এ তোর রিস্কটা কমবে কি? আজকের দিনে 25,000-এ কি হয়? এখন তো সাপ ধরাটাও অপরাধ, লুকিয়ে করতে হবে। তার উপরে সেটার হিসাব আর করা যাবে না। সব থেকে বড় রিস্ক হলো যে মার্ডার কেসে ফেঁসে যাওয়া। 25,000 আপনারাই ভাবুন। আমাদের কাছে এখন ভাববার সময় নেই, তুই এক্ষুনি ভেবে চিনতে বল, অ্যামাউন্টটা বল। কম করে 2 পেটি লাগবে। ওকে 2 লাখ দিলে আমাদের পোষাবে? ডান করে দে। কম করে কোটি টাকার মাল তো আসবে, ডান করে দে। 2 পেটিতে আমরা রাজি আছি। 50,000 এখন, বাকি কাজের পর। না, 1 পেটি এখনই, আর কাজ হওয়ার পর আরেকটা। বুড়ো বুড়ি দুজন চিতাতে উঠবে, তার গ্যারান্টি আমার। ঠিক আছে। জগদীশ গোখলের সাথে তোমাদের কি ডিলিং ছিল? আমরা ওর প্রপার্টির জন্য খদ্দের খুঁজে দিতাম সাহেব। আর তোমরা নিশ্চয়ই এর দালালি পেতে। 2%। ওদের মেরে তোদের কি লাভ হতো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, ওদের মারার কি কারণ ছিল? কন্ট্রাক্ট নিয়েছিলি তোরা, নাকি ভাগ পাওয়ার কথা ছিল? ভাগ। কত? 50%। তোদের মতো দালালদের এত বড় টাকা দেওয়ার কথা কে বলেছিল? হ্যালো, হ্যাঁ আমি অফিসেই আছি, চলে আসুন। এতে একটু সময় লাগবে, ফর্মালিটিসটা শেষ হয়ে গেলেই আমি তোমায় নিজে কন্ট্যাক্ট করে নেব। থ্যাংক ইউ। ফর্মালিটি এখন ছাড়ো, অ্যাডভোকেট মাহাত্রে। কি ব্যাপার ইন্সপেক্টর? আমরা জানতে পেরেছি জগদীশ গোখলে আর নমিতা গোখলেকে খুন করা হয়েছিল। এটা কি বলছেন আপনি? কে করিয়েছে? এইরকম কেস আমরা প্রথমবার দেখছি। মার্ডারের অস্ত্র বিষাক্ত সাপ, কিন্তু আলাদা আলাদা বন্দুক আর আলাদা আলাদা গুলির মতো বিষও আলাদা আলাদা হয়। তার একটা হলো হিংসার বিষ, আর একটা লোভের। তুমি সাপটার ভেতর কোন বিষের গুলিটা ভরেছিলে সঞ্জয়? লোভের না হিংসার? একটা থাপ্পড় মারবো। মারো। সাহস হলো কি করে তোমার? কাকে জিজ্ঞেস করে ওই প্রপার্টি বিক্রি করেছো? ওই প্রপার্টি আমার, বেচবো, দান করব, যা খুশি করব আমি। ওই প্রপার্টি হলো আমার, শুধু আমার। ভুল, ওটা প্রথমে দাদুর ছিল আর তারপর তোমার হয়। এখন ওটার উপর আমার অধিকার। যতক্ষণ না আমি দেব, অধিকার পাবে না। শোনো, রাগ করছো কেন? ছেলে ভুল করে ফেলেছে। দেবযানী, ভুল আর অন্যায় এর মধ্যে পার্থক্যটা বোঝো। এ ছেলে, ও আমার আড়ালে থেকে কারসাজি করে 2 কোটি টাকার প্রপার্টি বিক্রি করেছে। কম করে 7 বছরের শাস্তি তো হবেই ওর। চুপচাপ সব টাকা ফেরত দিয়ে দাও, না হলে কোর্টে নিয়ে যাব। হাত জোর করছি, এরকম করো না। দেবযানী, একটা চোরের জন্য নিজেকে এত কষ্ট দাও কেন? ও তো একটা নালায়েক। হ্যাঁ, আমি নিষ্কর্মা, কিন্তু আমি নিষ্কর্মা কেন? কারণ আমার বাবা আমাকে যোগ্য মনে করে না, আমার মা আর আমার ভাইকেও যোগ্য মনে করে না। নোংরা আবর্জনার মতো তুলে ফেলে দিয়ে অন্য মহিলার সাথে বিয়ে করে নেয়, এটাই তোমার যোগ্যতা। মেরে মুখ ভেঙে দেবো তো। ভাঙো না। এই ব্যাপারে নাক গলাবার অধিকার নেই তোমার। ওই বিল্ডারের থেকে যে টাকা নিয়েছো, চুপচাপ সেটা ফেরত দিয়ে দাও, না হলে কোর্টে নিয়ে যাব। সাজা হবে তোমার। 15 বছর ধরে তো আমরা শাস্তি পেয়ে চলেছি, তুমি আর কি শাস্তি দেবে আমাদের? তুমি এখনো চাও যে এই লোকটাকে আমি বাবা বলে ডাকবো? এক ফোঁটাও লজ্জা ছিল না এই বুড়োর। এতগুলো প্রপার্টি ছিল, আর তার মধ্যে এক কোনো জমি দিয়ে যেতে পারলো না। সারা জীবন কিপটেমি করে গেল। আমার কাছে ওর জীবনের কোনো গুরুত্ব নেই। দেখো, আমি জানি যে তোমরা ওর পিছনে হাত ধুয়ে পড়ে আছো, যাতে ওর 5টা প্রপার্টি যেন তোমাদের খদ্দেরকে বিক্রি করে। তুই আগে নিজের কথা বল, কি খিচুড়ি পাকাচ্ছিস? আরে ও আবার কি খিচুড়ি পাকাবে? ও তো নিজেই জগদীশের খায়। ছেড়ে দেওয়া মা আর ছেড়ে দেওয়া ছেলেদের টাকাতে অধিকার থাকে না। সেই অধিকারটাই চাই আমার।
দেখো তোমরা আমাকে সাহায্য করো, সারা জীবন আনন্দ করবে। আরে জিলিপির মতো পেঁচিয়ে কথা বলিস না, আসল কথা বল। শেষ করে দাও জগদীশ গোখলে। কে? ওই লোকটাকে মেরে ফেলো যাকে আমি কোনোদিন নিজের বাবা মনে করিনি। ও আর ওর দ্বিতীয় বউটা আছে না, ওদের দুজনকে শেষ করে ফেলো। দেখো, তারপর প্রপার্টি আমার মা আর আমার ভাইদের হবে, প্রপার্টির অর্ধেক ভাগ তোমাদের হবে, কিন্তু প্রথমে ওদের দুজনকে সরিয়ে দাও। এই, তোর কি আমাদের সুপারি কিলার মনে হয়? হ্যাঁ, দাম 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 গুলি করে দিলাম, তোর বাপ শেষ হয়ে গেল। হ্যাঁ, ও আমার বাবা না, প্লিজ। আর আমরাও কিন্তু খুনি না। খুন হবেই না। তাহলে মরবে কি করে? হাওয়া খেয়ে? বিষ খেয়ে। আর বিষটাকে খাওয়াবে? সাপ। স্যার, আমি জয়দীপকে আগের থেকেই চিনতাম। আমি একবার ইয়াবতমালে কিছু কাজে গিয়েছিলাম, তখন আলাপ হয়েছিল। এটা কে নিয়ে ঘুরছো ভাই? সাপটা আছে নাকি? সাপের পেটেতে তো সাপই থাকবে সাহেব, কিন্তু আপনি ঘাবড়াবেন না, এই সাপটা বিষাক্ত নয়, কামড়াবে না। আচ্ছা, সাপুড়ে নাকি তুমি? না না, আমি সাপের ভক্ত। ছোটবেলা থেকে আমার সাপেদের সাথে বন্ধুত্ব। আমি ওদের মানুষদের হাত থেকে বাঁচাই আর সাপুড়েদের কাছে দিয়ে দিই। সাপ ধরা আমার শখ। খুব ভালো শখ তো। তোমার বুদ্ধির জবাব নেই সঞ্জয়, কিন্তু তোমার এটা ভাবা উচিত হয়নি যে পুলিশ সবসময় অন্ধকারে থাকবে। স্যার, সাপটা পাওয়া যায়নি। স্যার, আমি এটাকে বলে দিয়েছি যে সাপটাকে আমি জঙ্গলে ছেড়ে দিয়েছি। জীবন্ত হাতিয়ার ছিল ওটা স্যার। খুনি তো পেয়ে গেলেন আপনি, কিন্তু হাতিয়ার পাননি। আর হাতিয়ার ছাড়া কোর্টে প্রমাণ করতে আপনার অসুবিধে হবে। এদের সবাইকে নিয়ে যাও। এই চল, এই চল চল চল। একটা সলিড কেস বানাও এদের বিরুদ্ধে, যাতে সারা জীবন জেলে পচতে হয়। এটা কি সর্বনাশ করলি তুই? আরে তোর বাবা ছিল, বাবা। নামেই শুধু বাবা ছিল, অধিকার ছিল না মা। ও তোমার স্বামী ছিল না, তালাক দিয়ে দিয়েছিল তোমায়। কেউ হতো না তোমারও। আরে এটা কি করলি তুই? কেন করলি তুই? কিসের জন্য কাঁদছো? হে ভগবান, এটা কি হলো? এটা কি হলো? হে ভগবান। সাপ বা অন্য কোনো জীবকে ওয়েপেন অফ মার্ডার বানানো কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু আইন এখানে সাপকে খুনি মনে করে। আইপিসির ধারা 299 আর 300-র অন্তর্গত এই খুনের সমস্ত অভিযোগকারীর উপরেই হত্যা আর কালপেবল হোমোসাইডের কেস চলবে। আমাদের দেশে প্রপার্টি নিয়ে প্রত্যেক বছর হাজার হাজার খুন হয়, আর দুঃখের বিষয় হলো প্রপার্টি বেশিরভাগই রক্তের সম্পর্কের মধ্যে বাঁধা থাকে, আর সেই রক্তই ওই জমিটাকে চাষ করে লাল করে ফেলে। যখনই কোনো পরিবারে জমি জায়গা নিয়ে অশান্তি হয়, বনিবনা হয় না, তখনই সেটা একটা আভাস হয় যে রক্তের সম্পর্কে রক্ত ঝরার পুরো সম্ভাবনা রয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।